গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় গুরু শম্ভু। আজকে আমাদের আলোচ্য বিষয় নাম ধাতু। তো প্রথমে জানতে হবে নাম ধাতু বিষয়টা। নাম কথার অর্থ হচ্ছে সুবন্ত পদ। নাম কথার অর্থ কি? নাম কথার অর্থ হচ্ছে সুবন্ত পদ। সুবন্ত পদ কোনগুলো? অর্থাৎ আমরা শব্দের সাথে এই যে যখন সু ঔ যশ অমৌট শস এই বিভক্তি গুলো যোগ করি তখন সেটাকে সুবন্ত পদ। অর্থাৎ সুবন্ত পদ মানে হচ্ছে শব্দ বা নাম। এই শব্দ বা নামের সাথে কিছু প্রত্যয় আছে যেগুলো যোগ করার ফলে সেই শব্দটা ধাতুতে পরিণত হয়, তাকেই বলা হয় নাম ধাতু। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে শব্দের সাথে যে ধাতুগুলো যোগ করার ফলে শব্দটি ধাতুতে পরিণত হয় তাকে নাম ধাতু। সুবন্ত পদ বা নামের সাথে কচ, কাম্মচ, কম, কিপ এবং নিচ এই প্রত্যয়গুলো যোগ করার ফলে সুবন্ত পদটা ধাতুতে পরিণত হয়, আর সেটাই হচ্ছে নাম ধাতু। তো চলো, এই নাম ধাতু কোন ক্ষেত্রে হয়? বলেছে আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে ইস ধাতুর কর্মে কচ প্রত্যয় হয়। আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝাতে হবে, আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝাবে এবং ইস ধাতুর কর্মে কি হবে? কচ প্রত্যয় হবে, আবার কম্মচ প্রত্যয় হবে। আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে ইস ধাতুর কর্মে কচ প্রত্যয় হয়, অর্থাৎ আবার বলেছে কম্মচ প্রত্যয় হয়। অর্থাৎ কাচ প্রত্যয়ের বিকল্প প্রত্যয় হচ্ছে কাম্মচ প্রত্যয়। সহজ ভাষায় বলতে গেলে যেখানে যেখানে কচ প্রত্যয় হবে সেখানে সেখানেই কম্মচ প্রত্যয় হবে। এবার আমরা জানবো যে কচ প্রত্যয়ের জ থাকে, আবার জ থাকে এটারও একটা নিয়ম আছে। যদি স্বরবর্ণ হয় তাহলে জটা অন্তঃস্থতে পরিণত হয়, আর যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে জটা জফালা রূপে থেকে যায়। আর কাম্মচ প্রত্যয়ের কি থাকে না? কাম্মচ প্রত্যয়ের শুধু কাম্য থাকে। এবার দেখো, এই বিষয়টা উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারি। যেমন আত্মনঃ পুত্রম ইচ্ছতি। তাহলে এখানে আমার দেখতে হবে যে কোন প্রত্যয় হবে। দেখো এখানে আত্মন কথার অর্থ হচ্ছে নিজে, পুত্রম ইচ্ছতি পুত্র চায়, তাহলে ইস ধাতুর কর্মে কচ প্রত্যয় হয়। ইচ্ছতি এটা ইস ধাতু থেকে এসেছে, আর এই ইস ধাতুর কর্ম কোনটা? না, ইস ধাতুর কর্ম হচ্ছে পুত্র। কি চায়? পুত্র চায়। তাহলে ইস ধাতুর কর্মে কি হবে? কচ প্রত্যয় হবে। তাই এখানে এই পুত্র কর্ম হচ্ছে পুত্র, এর সাথে কিন্তু কি হয়েছে? কচ প্রত্যয় হয়েছে। আবার যেখানে কচ প্রত্যয় হবে বিকল্পে কাম্মচ প্রত্যয় হবে। তাই একই অর্থে আত্মনঃ পুত্রম ইচ্ছতি, পুত্র কাম্মচ লটতি। পুত্র কচ লটতি থাকলে কি হবে? পুত্রিয়তি হবে, আর পুত্র কাম্মচ লটতি হলে পুত্র কাম্যতি হবে। এই বিষয়টা আমরা জেনে নেব যে কচ প্রত্যয়ন্ত নাম ধাতু গঠনের কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো কি? যে কচ প্রত্যয়ের জ থাকে, যদি স্বরবর্ণ থাকে তাহলে সেই জটা অন্তঃস্থয়ে রূপান্তরিত হয়, আর যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে জটা কিন্তু জফালা রূপেই থেকে যায়। এবার চলো আরো কিছু নিয়ম আমাদের রয়েছে যেগুলো এক এক করে আমরা জানব। যেমন এখানে বলেছে 2 নম্বর নমস, কচ প্রত্যয় পরে থাকলে শব্দের অকার আকার স্থানে দীর্ঘিকার হয়। অর্থাৎ
শব্দটাতে যদি অ থাকে সেখানে দীর্ঘিকার হবে, আ থাকলেও দীর্ঘিকার হবে। যেমন একটা উদাহরণ, পুত্র, কচ, তাহলে পুত্র যদি কচ হয়, এখানে দেখো পুত্রতে কি আছে, অকার আছে, পুত্রতে কিন্তু অকার আছে। আর অকার থাকলে আমাদের কি হবে বলতো, অকার থাকলে আমাদের দীর্ঘিকার হবে, তাই পুত্র থেকে কি হয়েছে, পুত্রী হয়েছে। আর কচ প্রত্যয়ের কি থাকে, আমরা জানি কচ প্রত্যয়ের জ থাকে বা জ ফালাও হয়, আর জটা অন্তঃস্থতে রূপান্তরিত হয়। কারণ সংস্কৃতে জ এবং অন্তঃস্থ বলে ভিন্ন বর্ণ নেই, জ মানেই হচ্ছে জ বা অন্তঃস্থ। তাই এখানে অকার আছে বলে, পুত্রতে অকার আছে বলে এখানে দীর্ঘিকার হলো, পুত্রী হলো। আর কস প্রত্যয়ের জ হলো, জ মানেই অন্তঃস্থ, তাই এখানে পুত্রীয় হয়ে গেল। আবার দেখো এখানে কন্যা, কচ, তাহলে কন্যাতে আকার আছে, আকার থাকলে আমাদের কি হবে না, আকার থাকলেও দীর্ঘী হবে। তাহলে এই যে কন্যাতে আকার ছিল, আকারের স্থানে কি হলো, দীর্ঘিকার হয়ে গেল, তাই কন্যী হয়ে গেল। আর কস প্রত্যয়ের জ হয়ে গেল কন্যীয়। তাহলে পুত্র কস থেকে হলো পুত্রীয়, কন্যা কস থেকে হলো কন্যীয়। আর কস প্রত্যয়ের রূপ কার মতো হয় না, কচ প্রত্যয়ান্ত যে ধাতু রয়েছে সেটা কিন্তু ভাদিগণীয় ধাতুর মতো হয়, ভাদিগণীয় ধাতুর মতো হয়। অর্থাৎ যদি এখানে বলা হয়, আগের যে আমাদের উদাহরণ ছিল এখানে, যে আত্মনহ পুত্রম ইচ্ছতি, তাহলে পুত্র কচ, এবার এক বচন বোঝাচ্ছে, একটা পুত্র চাচ্ছে, তাই লটটি হয়েছে। আর ভাদিগণীয় ধাতুর মতো হলে কি হবে, এইটা হলো পুত্রীয় হলো, আর এর সাথে টি লাগবে, পুত্রীয়। কাম্যস প্রত্যয়ের রূপও ভাদিগণীয় ধাতুর মতো, কাম্যস প্রত্যয়ের কাম্য থাকে, তাহলে এখানে হবে পুত্র কাম্য। হ্যাঁ বলো। বলছি স্যার, যদি বলে এক কথায় প্রকাশ করো যে নাম ধাতুর আত্মন পুত্র পুত্র ইচ্ছতি, এই বাক্যটি এক কথায় প্রকাশ করলে স্যার কি হবে, পুত্র কাম্যতি না পুত্রীয়তি? দুটোই হবে, বা এখানে শেষ, হ্যাঁ, কারণ কচ প্রত্যয়ের বিকল্পে কম্মচ প্রত্যয় হচ্ছে, সেটাই তো এখানে বললাম। আত্মনহ পুত্র মিচ্ছতি, তুমি সেখানে পুত্রী অতিও করতে পারো, পুত্র কাম্যতিও করতে পারো। দুটোই অপশন থাকলে যে কোনো একটা করলে ঠিক হবে? দুটো অপশন থাকলে দুটোই ঠিক হবে। তাহলে আমরা জানলাম যে এই কচ প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে তার রূপ হয় ভাদিগণীয় ধাতুর মতো, অর্থাৎ তি তসন্তি শীতস্থ, এইভাবেই যোগ হবে, পুত্রী অতি, পুত্রী অত, পুত্রী অন্তি। নেক্সট চলো, বলছে কচ প্রত্যয় পরে থাকলে হস্যইকার স্থানে দীর্ঘিকার হয়, হস্যকার স্থানে দীর্ঘকার হয়। যেমন এখানে দেখো মুনি কচ, তাহলে মুনিতে হস্যিকার ছিল, হস্যিকার থাকলে কি হবে, দীর্ঘিকার হবে, তাই দীর্ঘিকার হয়েছে। আর কস প্রত্যয়ের জ থাকে, তাই হয়েছে মুনিয়। সাধু কচ, তাহলে সাধুতে হস্যকার ছিল, হস্যকার স্থানে কি হবে, দীর্ঘকার হবে, তাই দীর্ঘকার হয়েছে, তাই হয়েছে সাধু। নেক্সট এখানে দেখো বলেছে কচ প্রত্যয় পরে থাকলে রিকার স্থানে কি হয়, রি হয়। যেমন এই যে পিতৃ শব্দের সাথে যখন কচ প্রত্যয় যোগ হচ্ছে তখন রিকার স্থানে কিন্তু রি হয়ে যাচ্ছে, তাহলে তয়ের সাথে রি যোগ হলে তয় র ফালা দীর্ঘি হয়ে যাচ্ছে, পিতৃ থেকে পিতৃ হয়ে যাচ্ছে, মাতৃ থেকে মাতৃ হয়ে যাচ্ছে, ভাতৃ থেকে ভাতৃ হয়ে যাচ্ছে। আর এখানে কচ প্রত্যয় যোগে পিতৃয় মাতৃয় হলো। কচ প্রত্যয় পরে থাকলে ওকার স্থানে কি হয়, অব হয়, ঔকার স্থানে আব হয়। যেমন গো কচ দিয়ে এরকম হয়েছে, বিষয়টা কিরকম দেখো, এখানে গো শব্দ রয়েছে, কচ রয়েছে, লটটি, তাহলে গো রয়েছে, গ হলো, ওকার স্থানে কি হলো, ওকার স্থানে কিন্তু অব হলো, আর কচের থাকে জ,
তাহলে গ অব, তাহলে গব হলো, জ যোগে জ ফালা হলো, তার সাথে তি, গব্বতি। তাহলে গো থেকে হলো গব্বতি। সেরকম নৌকচ, ঔকার স্থানে কি হবে? আব হবে। তাহলে ন, ন ছিল, এর সাথে ঔকার স্থানে আব হলো, আর কচের থাকলো হচ্ছে জ, জ। তাহলে কি হলো? নাব্য হয়ে গেল। আর একটা কথা তোমাদের বলেছিলাম, যখন স্বরবর্ণ থাকবে তখন কিন্তু কস প্রত্যয়ের অন্তস্থ হবে, আর যখন হসনযুক্ত বর্ণ বা ব্যঞ্জন বর্ণ থাকবে, ব্যঞ্জন বর্ণ বা হসন্ত যুক্ত বর্ণই হচ্ছে মূলত ব্যঞ্জন বর্ণ, তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে জ ফালা হয়ে যাবে। দেখো এখানে এই যে ন আব, তাহলে কি হয়ে যাচ্ছে? নাভ হয়ে যাচ্ছে। এই নাভের সাথে যখন জ বসেছে, হসন্ত যুক্ত বর্ণ বা ব্যঞ্জন বর্ণ, তখন কিন্তু সেটা জ ফালা হয়ে যাচ্ছে। দেখো গব জ, জ ফালা হয়ে যাচ্ছে। কিন্তু যখন তোমার হসন্ত যুক্ত বর্ণ থাকছে না, স্বরবর্ণ থাকছে, তখন কিন্তু সেটা অন্তস্থ হয়ে যাচ্ছে। এখানে খেয়াল করো, এই যে পুত্র থেকে পুত্রী হলো, তাহলে এটা কিন্তু তোমাদের কি হয়ে যাচ্ছে? এটা স্বরবর্ণ, তাই কিন্তু এখানে জ ফালা না হয়ে অন্তস্থ হয়েছে। দেখো পুত্রীয় হয়েছে, কন্যা থেকে হয়েছে কন্যীয়, কারণ এটা স্বরবর্ণ রয়েছে। এখানে দেখো আর একটা নিয়ম বলেছে, কচ প্রত্যয় পরে থাকলে ব্যঞ্জনান্ত শব্দের কোনো পরিবর্তন হয় না। যেমন যশস কচ, বলছে কচ প্রত্যয় যদি হয় তাহলে ব্যঞ্জন বর্ণের কোনো পরিবর্তন হয় না, যা ছিল তাই থাকে। তাহলে এখানে যশস শব্দ রয়েছে, যশস হলো, কচের জায়গায় জ হলো, তাহলে দেখো একদম হসন্ত যুক্ত বর্ণ, তাহলে পরে জটা কি হবে? জ ফালা হয়ে যাবে, তাই যশস্য হলো। একই রকম ভাবে ধনুষ কচ, ধনুষ্য হলো। ব্যঞ্জন বর্ণ হলে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে। তবে এখানে একটা আমাদের বিষয় মনে রাখতে হবে, অ আয়ের পরে সর্বদাই দন্তস্ব হয়, আর অ আ ভিন্ন স্বর থাকলে তারপরে মূর্ধস্ব হয়। দেখো এখানে যশের অ রয়েছে, তাই এখানে দন্তস্ব হয়েছে। আর ধনুতে অ আ নেই, এখানে হস্যকার রয়েছে, অ আ ভিন্ন স্বর রয়েছে, তাই এখানে মূর্ধস্ব হয়েছে। এই ছোটখাটো বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট বলেছে, ব্যঞ্জনান্ত শব্দের শেষে ন থাকলে তা লোপ পায়। অর্থাৎ যেসব নকারান্ত ব্যঞ্জনান্ত শব্দ রয়েছে সেগুলো ন লোপ পাবে, এবং নয়ের আগে যে স্বর আছে তা আগের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী কার্য হবে। যেমন এখানে দেখো, রাজন কচ লটটি, রাজন কচ লটটি, তাহলে এখানে কি হচ্ছে? রাজনের কি হবে? আমাদের বলেছে নকারান্ত ব্যঞ্জনান্ত শব্দের ন লোপ পাবে, তাহলে রাজনের জায়গায় শুধু রাস পড়ে থাকবে। আচ্ছা, এবার তারপরে কচ প্রত্যয় হবে। এবার আমরা জানি ন লোপ পাওয়ার পর যে রূপ থাকে শব্দটা, সে পূর্বের নিয়ম অনুযায়ী কাজ হবে। তাহলে রাজতে কি আছে? অকার আছে, অকার থাকলে কি হয় কচ প্রত্যয় যোগে? বলো, দীর্ঘই হয়। গুড। তাহলে রাজ থেকে কি হবে? রাজি হয়ে যাবে। এবার দীর্ঘই যদি থাকে, আগে যদি স্বরবর্ণ থাকে, তাহলে কস প্রত্যয়ের জয় স্থানে কি হয়? অন্তস্থ হয়, তাই রাজিও হলো। আর এখানে তুমি যদি বিভক্তি যোগ করো তাহলে সেটা রাজিয়তি হবে। একই রকম ভাবে চর্মনের চর্ম থাকবে, চর্ম থেকে হবে চর্মি, চর্মীয়। পথিন থেকে নয় বাদ যাবে, তাহলে পথিতে কি ছিল? হর্ষিকার ছিল, হর্ষিকার থাকলে আমাদের কি হয়? দীর্ঘইকার হয়, তাই পথিও হয়েছে। এখানে আর একটা নিয়ম দেখো, বলছে অপত্য প্রত্যয়ান্ত শব্দের পর কচ থাকলে
অপত্য প্রত্যয়টি লোপ হয়, তারপর যে অবস্থায় থাকে সেই রূপ অনুসারে কার্য। অর্থাৎ কি বলছে, যদি কোনো শব্দ অপত্য প্রত্যয়ান্ত শব্দ থাকে, যেমন ধরো দশরথস্য অপত্যং, এই অপত্য অর্থে বিভিন্ন প্রত্যয় হয়, ইয় প্রত্যয় হয়, অন প্রত্যয় হয়। তা দশরথস্য অপত্যং হলে এই দশরথের সাথে ইয় এই অপত্য প্রত্যয়টি যোগ হয়েছে, অপত্য প্রত্যয়টি যোগ হয়েছে দাশরথ। তাহলে দাশরথী শব্দটা অপত্য প্রত্যয়ান্ত শব্দ। দশরথের পুত্র দাশরথী। অপত্য প্রত্যয়ান্ত শব্দ হলে কি হবে, বলছে অপত্য প্রত্যয়টি লোপ হবে। তাহলে ইয় প্রত্যয়ের যে ছিল সেটা লোপ হবে। তাহলে সেটা লোপ হলে কি শব্দ থাকবে, শুধু দশরথ থাকবে। আচ্ছা, আর অকার থাকলে দীর্ঘী হবে, নাদি স্বরের বৃদ্ধিটা থাকবে। অকার থাকলে কি হবে, দীর্ঘী হবে। দশরথ থাকলে দীর্ঘী হবে, অকার থাকলে। তাহলে দাশরথী হলো, আর জয়ের থাকবে অন্তস্থ। অর্থাৎ দশরথ অপত্যং, এটা হচ্ছে দাশরথী, এটা অপত্য প্রত্যয়ান্ত শব্দ। অপত্য প্রত্যয়ান্ত শব্দের পর কস প্রত্যয় থাকলে সেই অপত্য প্রত্যয়টির লোপ হয়, ইত হয়, অর্থাৎ হস্যিকার উঠে যাবে। তাহলে দাশরথ থাকবে, তার সাথে দীর্ঘী যোগ করলে হবে দাশরথীও। একই রকম ভাবে গর্গস্য অপত্যং গার্গ, এখানেও অপত্য রয়েছে। অপত্য প্রত্যয় থাকলে কি হবে, এটা আদি স্বরের বৃদ্ধি হলো। এইখানে একটা বিষয় আছে, যখন আমাদের এই যে দশরথ রয়েছে একটা শব্দ, এর সাথে যখন আমাদের ইয় প্রত্যয় হয়, অপত্য প্রত্যয়ের একটা নিয়ম আছে। সেই নিয়মে কি বলেছে, যে আদি স্বরের বৃদ্ধি হবে। আদি স্বরের বৃদ্ধি অর্থাৎ সেখানে অকার থাকলে কি হবে, আকার হবে। তাহলে এখানে দশরথ থেকে আদি স্বরটা কি, অ রয়েছে, অ, তাহলে অকার থাকলে আকার হবে, অর্থাৎ দাশরথ হবে। হ্যাঁ, আর এখানে ইয় প্রত্যয়ের যোগ হয়ে হয় দাশরথী। আদি স্বরের বৃদ্ধির ফলে এটা হয়েছে। তবে এখানে ইয় প্রত্যয়ের শুধু এই ইটা লোপ যাবে, দশরথ থেকে দাশরথ থাকবে, তার থেকে হবে দাশরথীয়। যেমন এখানে দেখো গর্গস্য অপত্যং, এটা হয় গার্গ, তাই কচ প্রত্যয় যোগ হয়েছে গার্গীয়। এই দুটো উদাহরণ অপত্যয়ের ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে, যে দাশরথ থেকে হচ্ছে আর গার্গ থেকে হচ্ছে। সেখানে বিশেষত এই কাজ প্রত্যয় নিয়ে এই ধরনের এক কথায় প্রকাশই দেওয়া হয়, একটা দুটো থাকে, আর থাকবে একটা দুটো নিশ্চিত থাকবে। তো এখন তোমরা এগুলো করো। বলছে আত্মনঃ পুত্রম ইচ্ছতি, তাহলে পুত্র কচ লটতি, তাহলে এখানে কি, হ্যাঁ, তাহলে কি হবে, পুত্রী, অকার ছিল, অকার থাকলে দীর্ঘিকার হয়, কস প্রত্যয়ের অন্তস্থ থাকে, আর পুত্রী। তাহলে আত্মনঃ কন্যাম ইচ্ছতি, এটা কি হবে, কন্যতি। নেক্সট কবিয়তি। তারপরে এটা বলো, বানান বলো, সাধুয়তি। হস্য থাকলে সেটা কি হবে, দীর্ঘ হয়ে যাবে, তাই না?
মাতৃ থাকলে রিকার স্থানে রি হয়, এটা কি হবে? মাতৃয়তি। ধেনু থাকলে ধেনুয়তি। তাহলে দেখো সহজ কত, দেখেছো? কিছুই না, শুধু আমাদের জানতে হচ্ছে যদি অকার আকার থাকে তাহলে কি হচ্ছে, হর্ষ দীর্ঘ হর্ষ থাকলে কি হচ্ছে, হ্যাঁ, ওকার থাকলে কি হচ্ছে, ওকার থাকলে কি হচ্ছে, এই নিয়মগুলো শুধু জানতে হবে, তাহলেই আমরা এই এক কথায় প্রকাশগুলো আরামে পেরে যাব। এবার দেখো বলেছে আত্মনঃ দিবম ইচ্ছতি, এটা কি হবে? দ্বীপ। দেখো এই দ্বীপটা কিন্তু বঞ্জনান্ত শব্দ, তাই না? তাহলে বঞ্জনান্ত শব্দ যদি থাকে, আমরা নিয়ম পড়েছি এটার কোনো পরিবর্তন হয় না, তাহলে ব্যঞ্জনান্ত শব্দে দেখো এখানে হসন্ত রয়েছে, তাহলে ক্যাশ প্রত্যয়ের জটা কি হয়ে যাবে? জ ফালা হয়ে যাবে, দিব্যতি। তারপরে যদি বলা হয় আত্মনঃ বণিজম ইচ্ছতি, এটা কি হবে? তাহলে এটা হয়ে যাচ্ছে বনি, বঞ্জনান্ত শব্দের কোনো পরিবর্তন হবে না, বনিজ্যতি। আত্মানং রাজনম ইচ্ছতি, তাহলে এটা হচ্ছে রাজন শব্দের, রাজন শব্দের রাজ থাকবে, তাই তো? এবার অকার থাকলে দীর্ঘিকার হয়, কস প্রত্যয়ের অন্তস্থ, এই রাজিয়তি। নেক্সট, হুম, তাহলে জুবি ও জুবিয়তি। আত্মানং বিদ্যাংশম ইচ্ছতি, মূল শব্দ হচ্ছে বিদ্যাস, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, তাই না? বিদ্যাসতি। এই হচ্ছে আমাদের কচ প্রত্যয়, দেখো কত সহজ। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ কচ প্রত্যয় আমরা দেখব যেগুলো সর্বনাম শব্দের সাথে যুক্ত হচ্ছে, এগুলো একটু ব্যতিক্রম ধরনের, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা নিয়ম রয়েছে, বলছে আত্মনঃ মাম ইচ্ছতি, হ্যাঁ, তো এখানে এই মাম শব্দটা কিন্তু আমাদের অসমত শব্দ না, অসমত শব্দ, অহম মাম, অসমত শব্দের দ্বিতীয়ার এক বচন মাম, মামটা হচ্ছে এখানে কর্ম, তাই এখানে কস প্রত্যয় যোগ হয়েছে। এবার এখানে একটা নিয়ম রয়েছে যে অসমত শব্দের সাথে যখন এই কস প্রত্যয় যোগ হয়ে যাবে সেটা মদ হয়ে যাবে, মদ, তাই এটা হয়ে যাবে মদ্যতি। সেম উদাহরণ পরীক্ষায় আসে সেম ভাবে। আত্মনে যখন অসমত শব্দের এক বচন থাকবে কর্মে, অসমত শব্দের দেখো এক বচন আছে কর্মে, মাম মানে আমাকে, এটা অসমত শব্দ, তখন সেক্ষেত্রে কস প্রত্যয় যুক্ত হলে সেই অসমত স্থানে কি হয়ে যাবে? মদ হয়ে যাবে, আর যুষ্মত স্থানে তদ হয়ে যাবে। তাহলে অসমত স্থানে যদি মদ হয়, তার সাথে যদি কচ লাগে মানে জ ফালা লাগবে, মদ দ তি হবে। বোঝা গেল? কই বুঝতে পেরেছো? চলো আর একটা, হ্যাঁ আর একটা বলি, দেখো বলছে আত্মনে তাম ইচ্ছতি, এই তাম শব্দটার মূল শব্দ কি? যুষ্মৎ শব্দ, তম তাম তয়া তুভ্যম তত্তবতই, এবং যুষ্মৎ শব্দের এটা দ্বিতীয়ার এক বচন, তাই এর সাথে যখন আমাদের কস প্রত্যয় যোগ হবে যুষ্মৎ শব্দটা কিন্তু তদ হয়ে যাবে, তাহলে এখানে যদি তদ হয় খণ্ডের তয়ের সাথে জ লাগলে পারে এটা এরকম হবে, আর তার সাথে তদ্দতি। আত্মনে তম ইচ্ছতি, এটা হচ্ছে তৎ শব্দ, তাহলে এটাও কিন্তু হয়ে যাচ্ছে তদ্দতি।
এখানে আরেকটা নিয়ম আমরা শিখে রাখবো, আর এই তিনটা উদাহরণ তোমাদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুব গুরুত্বপূর্ণ। মাম থাকলে মত হচ্ছে, তাম থাকলে তদ হচ্ছে। আর একটা বিষয়, এগুলো সবই কিন্তু এক বচন। মাম অসমত শব্দের দ্বিতীয় আর এক বচন, তাম যুষ্মৎ শব্দের দ্বিতীয় আর এক বচন। কিন্তু যদি বহু বচন থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? বললো আত্মনে অসমান ইচ্ছতি। এখানে তোমাকে দিয়ে দিল আত্মনে অসমান ইচ্ছতি। সেক্ষেত্রে কি হবে? অসমান, দেখো এটা অসমত শব্দের দ্বিতীয় আর বহু বচন। যখন বহু বচন হবে তখন কিন্তু সেখানে অসমদি হয়ে যাবে, তখন সেখানে অসমদ হবে। অসমদ কচ লটতি, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি অসমদ্দতি। অসমদ, এক বচনে হচ্ছে মদ আর বহু বচন হয়ে যাচ্ছে অসমত। সেই রকম এটারও যখন বহু বচন হবে যুষ্মৎ শব্দের, সেখানে কিন্তু একই রকম হবে। যদি বলা হয় যুষ্মৎ শব্দ দিয়ে যে আত্মনে ইউষ্মান মূর্ধন্যস্য যুষ্মান ইচ্ছতি, তাহলে এক্ষেত্রে দেখো যুষ্মান মানে যুষ্মৎ শব্দের দ্বিতীয় আর বহু বচন, তাহলে বহু বচন হয়ে গেলে হয়ে যাচ্ছে যুষ্মান। যুষ্মৎ, যুষ্মৎ কচ তি, তাহলে এটা হয়ে যাচ্ছে যুষ্মদতি। অর্থাৎ এখান থেকে যে বিষয়টি আমরা জানলাম সেটা হচ্ছে, যদি সর্বনাম শব্দের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। অসমত শব্দের যদি এক বচন ব্যবহার হয় তখন সেটা মত হয়ে যাবে। অসমত শব্দের বহু বচন ব্যবহার হলে সেটা হয়ে যাবে অসমত হয়ে যাবে। একই রকম ভাবে যুষ্মৎ শব্দের এক বচন ব্যবহার হলে তদ হবে, আর বহু বচন ব্যবহার হলে সেখানে যুষ্মদ হবে। এই উদাহরণগুলো মনে রাখবে, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কচ প্রত্যয় যোগে ভোজনের ইচ্ছা যদি বোঝায় তাহলে অসন শব্দের সাথে অসনায় হয়ে যায়। কচ প্রত্যয় যোগে নিম্নলিখিত পরিবর্তনগুলো আমরা দেখতে পাই। অসন শব্দের অর্থ যদি ভোজনের ইচ্ছা বোঝায় তাহলে কচ প্রত্যয় যোগে অসন থেকে অসনায় হয়ে যাবে। কিন্তু আমাদের নিয়ম তো এরকম ছিল, তাই না? অসন শব্দের সাথে যদি কচ লাগে, আমাদের যেটা নিয়ম ছিল অকার থাকলে দীর্ঘিকার হবে, তাহলে অসনই হবে। কিন্তু সেটা এখানে হবে না। কেন হবে না? কারণ এখানে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে যে অসন শব্দের অর্থ ভোজন বোঝালে সেটা কচ প্রত্যয় যোগে অসন নি না হয়ে অসনায় হবে। একই রকম ভাবে পানের ইচ্ছা যদি বোঝায় তাহলে উদক শব্দের সাথে কচ প্রত্যয় যোগ করলে সেটা কি হবে? উদন্ন হবে। উদক শব্দ স্থানে হওয়া উচিত ছিল কচ প্রত্যয় যোগে কি হওয়া উচিত ছিল? সেটা উদকই হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হবে না। কেন হবে না? কারণ এই নির্দিষ্ট নিয়ম রয়েছে যে উদক শব্দের অর্থ যদি সেই উদক মানে জলটা পানের ইচ্ছা বোঝায়, পানের জন্য ব্যবহার বোঝায় সেই জলটা, তাহলে সেখানে কস প্রত্যয় যোগে জ ফেলা হবে। একই রকম ভাবে যখন এই ধনের অর্থ অতি লোভ বোঝাবে তখন কস প্রত্যয় যোগে সেখানে ধনী না হয়ে ধনায় হবে। কারণ ধনের সাথে কস প্রত্যয় যোগে নিয়ম মাফিক কচ হলে কি হতো? ধনী হতো। কিন্তু সেটা হবে না। কেন হবে না? কারণ নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই তিনটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ।
তাহলে কস প্রত্যয় অসন শব্দের অর্থ যদি ভোজনের ইচ্ছা বোঝায়, কস প্রত্যয় যোগে সেটা অশনি না হয়ে অসনায় হবে। পানের ইচ্ছা বোঝালে উদক থেকে উদন্ন হবে। ম্যাক্সিমাম লোভ বোঝালে, অতি লোভ বোঝালে ধন থেকে কি হবে, ধনায় হবে। তাই এখানে অসনং ভোক্তুম ইচ্ছতি, অর্থাৎ এখানে কিন্তু ভোজনের ইচ্ছা বোঝাচ্ছে। তাই এখানে কি হবে বলো? এই সমচ্চারিত শব্দগুলো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, বিভিন্ন ভাবে হতে পারে, এই মানেগুলো জানবে। দেখো, যখন অসনায়তি হচ্ছে তখন কিন্তু এখানে এই অসন শব্দের অর্থ বোঝাচ্ছে ভোজনের জন্য খাদ্য চাই। এই অসনিয়তি যে হয়েছে এখানেও কিন্তু কস প্রত্যয় যোগেই হয়েছে, কিন্তু সেখানে অসন শব্দের অর্থ ভোজন বোঝাবে না, ভোজন বাদে অন্য কাজে খাদ্য চাই। এই বিষয়টা তোমাদের আর একটা বলি। দেখো, এখানে আছে অসনায়তি আর অসনিয়তি। অসনায়তি আর একটা আছে অসনিয়তি। দুটোতেই কিন্তু কস প্রত্যয় হয়েছে। কেমন করে? অসন শব্দ করলাম, তার সাথে কচ করলাম, লটতি করো, এই একটা হলো। আর আরেকটা করো অসন কচ তি। দুটো ক্ষেত্রে একটা জিনিস করবে, এইখানে ধরো অসন শব্দের অর্থ ভোজনের ইচ্ছা বোঝাচ্ছে, ভোজনের ইচ্ছা। তাহলে ভোজনের ইচ্ছা বোঝালে অসন শব্দের সাথে কস প্রত্যয় যোগ করলে হবে অসনায়। অর্থাৎ এই কথার অর্থ যে ভোজনের ইচ্ছা প্রকাশ পাচ্ছে। আর যখন তোমার অসনায় হচ্ছে না, এমনি নিয়মে হচ্ছে, তাহলে অসনে এখানে কি হচ্ছে, অকার আছে, অকার থাকলে কি হবে বলো? অশনি, কস প্রত্যয়ের অন্তস্থ থাকবে আরতি, তাহলে অসনায়তি। তাহলে এটাও কস প্রত্যয় যোগে হচ্ছে, কিন্তু এটার অর্থ দাঁড়াচ্ছে ভোজন বাদে। হ্যাঁ, এখানে কিন্তু ভোজন বোঝাচ্ছে না। ভোজন বাদে অন্য কাজে খাদ্য চায়, এটা ভোজন, ভোজন বাদে, ভোজন বাদে এটাও খাদ্য চায় কিন্তু ভোজনের জন্য খাদ্য চায়। আর এটা হচ্ছে ভোজন বাদে অন্য কাজে খাদ্য চায়। একই রকম ভাবে উদন্নতি একই সিস্টেমে হয়েছে। এটা হচ্ছে যখন পানের জন্য জল চাওয়া হবে তখন কস প্রত্যয় যোগে উদন্ন হবে, তাই উদন্নতি হয়েছে। যখন পান ভিন্ন অন্য অর্থে জল চাওয়া হবে তখন সেটা কিন্তু উদকিয়তি হয়ে যাচ্ছে। একই রকম ভাবে ধনায়তি ধ্বনিয়তি হয়ে গেছে। তাহলে এই অর্থগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, এই বিষয়গুলো। হ্যাঁ, সবগুলোতেই কস প্রত্যয় হচ্ছে, কিন্তু নির্দিষ্ট নিয়মের জন্য আলাদা অর্থ হয়ে যাচ্ছে। ধনায়তি, তোমার যখন ধন থেকে ধনায় হচ্ছে তখন হচ্ছে অতি লোভে অর্থ চাচ্ছে। আর যখন ধনিয়তি হচ্ছে তখন সাধারণভাবে ধন চাই, লোভে নয়। দেখো, এখানে একটা প্রশ্ন দেখো, বলেছে নম করতি। এই নম, এখানে কিন্তু নম করতি, এখানে এই রকম তোমাদের থাকবে। এখানে বিসর্গটা বুঝতে হবে, তোমরা জানো এই বিষয়টা, যে বিসর্গ দুই রকম থাকে, একটা হচ্ছে স্বজাত বিসর্গ আর একটা হচ্ছে রজাত বিসর্গ, আর একটা আছে নজাত বিসর্গ, অহন শব্দে হয়। যেমন অহন শব্দ আছে, অহন শব্দে ন আছে, নয়ের পরিবর্তে হয় অহ। তাহলে এখানে হচ্ছে নয়ের পরিবর্তে বিসর্গ হলো। তবে মুখ্যত এই দুটো বিষয় মনে রাখতে হবে। তাহলে নমর যে বিসর্গ রয়েছে এটা কিন্তু স্বজাত বিসর্গ, অর্থাৎ স এর পরিবর্তে বিসর্গ হয়েছে। তাহলে মূল শব্দ কিন্তু নমস, কচ লটতি, তার হয়ে যাচ্ছে নমস্য। এই উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট।
এই উদাহরণটা একটু ব্যতিক্রম রয়েছে, এটা ভালোভাবে একটু মনে রাখবে। দেখো এখানে কোনটাই বিসর্গের ব্যাপারটা, হ্যাঁ, এই নমতে যে বিসর্গ রয়েছে, এই বিসর্গের অর্থ হচ্ছে স। আমাদের বিসর্গ দুই ধরনের বিসর্গ থাকে, একটা স এর পরিবর্তে বিসর্গ হয় আর একটা র এর পরিবর্তে বিসর্গ হয়। এখানে নমতে যে বিসর্গ রয়েছে এটা স এর পরিবর্তে বিসর্গ হয়েছে। আবার যেমন ধরো এই যে প্রা ত র, এখানে তুমি রয় হসন্তের পরিবর্তে বিসর্গ লিখতে পারো প্রাত, তাহলে এই রয়ের পরিবর্তে বিসর্গ হয়েছে এখানে। সেই রকম এই যে ন ম স, এখানে নম লিখতে পারো এর পরিবর্তে, অর্থাৎ এই স এর পরিবর্তে এখানে বিসর্গ হয়েছে। অর্থাৎ তোমার যদি থাকে নম করতি, তোমার মূল শব্দ হবে নমস, কচ লটতি হয়ে যাচ্ছে নমস্বতী। নেক্সট দেখো চিত্রং করতি, এখানে কিন্তু আমরা করতি অর্থে কচ প্রত্যয় হচ্ছে, কিন্তু প্রত্যেক জায়গায় দেখবে কচ প্রত্যয় যোগ করলে ভাদিগণীয় ধাতুর মতো হয়, আর তি তসন্তি এইভাবে যুক্ত হয়। কিন্তু চিত্রং করতি এখানে কিন্তু হচ্ছে চিত্রি অতে, তি হয়নি, কিন্তু এইটা মনে রাখবে। হওয়া উচিত ছিল চিত্রিয়তি, কিন্তু না, চিত্র শব্দের সাথে যখন কচ প্রত্যয় যোগ হচ্ছে সেটা ব্যতিক্রম রয়েছে, সেটা কিন্তু আত্মনেপদী হয়ে যাচ্ছে, তাই চিত্রি অতে হচ্ছে। নেক্সট, আচরণ অর্থে কর্মবাচক উপমান শব্দের পর বিকল্পে কচ প্রত্যয় হয়। বিকল্পে কেন বলেছে? কারণ এখানে কাম্যচ প্রত্যয় হয়। তোমাদের পূর্বেই বলেছে যেখানে যেখানে কচ প্রত্যয় হয় সেখানে সেখানেই কাম্যচ প্রত্যয় হয়। তো আচরণ অর্থে হয়, এতক্ষণ আমরা জেনেছিলাম কি অর্থে? এতক্ষণ আমরা জেনেছিলাম যে আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে, যেমন যে পুত্র ইচ্ছা করছে, হ্যাঁ, নিজে পুত্র চায়, আত্মনহ পুত্র মিচ্ছতি, তা নিজের আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে। কিন্তু আমরা এখন জানবো আচরণ অর্থেও কচ প্রত্যয় কিন্তু হয়ে থাকে কর্মবাচক উপমান শব্দের পর। যেমন ধরো পুত্রম ইব আচরতি, বলছে ইব মানে হচ্ছে মত, হ্যাঁ, এটা হচ্ছে উপমানবাচক শব্দ। হুম, যে পুত্রের মতো আচরণ করে, পুত্রম ইব আচরতি, তাহলে আচরণ অর্থে কর্মবাচক পদের সাথে কি হবে? কচ প্রত্যয় হবে, তাই পুত্র কচ লটতি। তাহলে এটা কি হবে বলো? পুত্র কচ লটতি কি হয়? পুত্রী অতি। তাহলে পিতারাম ইব আচরতি, পিতৃ কচ লটতি, তাহলে এটা কি হবে? পিতৃ অতি। রাজনম ইব আচরতি, রাজি অতি। এখন রাজি অতি হলো। এবার দেখো এখানে, দেখো এখানে আবার দেখো, যদি অধিকরণ বাচক মানে অধিকরণ মানে সপ্তমী বিভক্তি যুক্ত পদ, সপ্তমী বিভক্তি যুক্ত যদি পদ থাকে তাহলে সেক্ষেত্রে রাজন্নতি হবে। সেক্ষেত্রে কি হবে? রাজন্নতি হবে। কারণ এই যে রাজনী ইব আচরতি, রাজন শব্দের সপ্তমীর এক বচন রাজনী, তাই এখানে হয়েছে রাজন্নতি। সপ্তমী যদি অধিকরণ থাকে তাহলে সেক্ষেত্রে এই যে রাজন শব্দের কোনো পরিবর্তন হবে না, নকার ঈদ যাবে না। কিন্তু যদি সপ্তমী না থেকে দ্বিতীয়া থাকে, কর্ম থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজিয়তি হবে। আচ্ছা, আত্মনহ পুত্র মিচ্ছতি, নিজে পুত্র চায়,
আত্মনহ পুত্রম ইচ্ছতি, এক্ষেত্রেও কিন্তু কচ প্রত্যয় যোগে পুত্রিয়তি হচ্ছে। আবার দেখো পুত্রম ইব আচরতি, পুত্রের মতো আচরণ করে, এখানেও কিন্তু কচ প্রত্যয় হচ্ছে। অর্থাৎ পুত্রিয়তি দুটো ক্ষেত্রেই হচ্ছে। তাহলে পুত্রিয়তি শব্দের কিন্তু দুটো অর্থ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে নিজে পুত্র চায়, আর একটা হচ্ছে পুত্রের মতো আচরণ করে। এখানে কোনো পার্থক্য নেই, কিন্তু অর্থ আলাদা আলাদা। এখানে যেভাবেই প্রশ্ন করুক, এখানে বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে। তোমার একটা বাক্যের মধ্যে বলতে পারে, হ্যাঁ, যে গুরু শিষ্য পুত্রিয়তি, গুরু শিষ্যম পুত্রিয়তি, এর মানেটা কি বলো? গুরু শিষ্যং পুত্রিয়তি, এটার মানে কি হবে? এখানে হচ্ছে গুরু শিষ্যকে পুত্রের মতো কি, পুত্রের মতো দেখে, হ্যাঁ, পুত্রের ন্যায় দেখে। এটা বাক্যে প্রয়োগ করে আমরা জানবো। যখন আমরা প্রশ্নোত্তর করব তখন তোমরা বুঝতে পারবে যে এখান থেকে কি ধরনের প্রশ্ন হচ্ছে, কারণ টপিকসটা অনেক বড়, তো আমাদের সময়ের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, তো আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা জানলাম। আমরা কচ প্রত্যয় বলতে পারো আমাদের সম্পন্ন হলো। এবার প্রথম থেকে সংক্ষেপে আমি আবার এই বিষয়টি একটু উপস্থাপন করব। বলছে নাম ধাতুটা কি? যখন সুবন্ত পদ, কথার অর্থ হচ্ছে নাম, এই সুবন্ত পদের সাথে ক্যাচ, কাম্মচ, ক্যাং, কিপ, নিচ এই প্রত্যয়গুলো যুক্ত হয়ে সেই সুবন্ত পদটাকে ধাতুতে পরিণত করে, তার জন্য একে বলা হয় নাম ধাতু। তাহলে সুবন্ত পদের সাথে কোন কোন প্রত্যয় যোগ হয়ে নাম ধাতু হয়? সেগুলো হচ্ছে ক্যাচ, কাম, মচ, ক্যাং, কিপ, নিচ। এবার আমরা জানবো যে আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে, অর্থাৎ নিজে পুত্র চায়, নিজে অমুক চাই, ধমুক চাই, এই রকম যদি থাকে, নিজের থেকে কিছু চাওয়া হয়, তাহলে সেখানে কি হয়? এই যে চাওয়া মানে ইচ্ছা, এই ইস ধাতুর কর্মে মানে যেটা চাচ্ছে সেই শব্দটার সাথে কস প্রত্যয় হয়। যেমন আত্মনহ পুত্রম ইচ্ছতে, নিজে পুত্র চাই, কি চাই? পুত্র চায়। তাহলে যেটা চায় তার সাথে কি হবে? কস প্রত্যয় হবে, তাই কস প্রত্যয় হলো। এবার আমরা জানলাম কস প্রত্যয়ের বিকল্পে কি প্রত্যয় হয় বলো? কাম্মচ প্রত্যয় হয়। অর্থাৎ যেখানে যেখানে কচ প্রত্যয় হচ্ছে সেখানে সেখানে কম্মচ প্রত্যয় হচ্ছে। আর একটা বিষয় জানলাম যে কস প্রত্যয় যে শব্দের সাথে যুক্ত হবে সেই শব্দটার শেষে যদি স্বরবর্ণ থাকে তাহলে কস প্রত্যয়ের অন্তস্থ থাকে, আর যদি আগে ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে কস প্রত্যয়ের জ ফালা থাকে। কস প্রত্যয় যে শব্দের পরে যুক্ত হয় সেই শব্দে যদি অকার আকার থাকে তাহলে সেখানে দীর্ঘিকার হয়। যেমন পুত্র থেকে পুত্রী হলো, কন্যা থেকে কন্যী হলো। হস্যই থাকলে দীর্ঘই হয়, হস্য থাকলে দীর্ঘ হয়। মুনিতে হস্যই আছে তাই মুনিতে দীর্ঘই হয়েছে, সাধুতে হস্যই রয়েছে তাই এখানে দীর্ঘ হয়েছে। কস প্রত্যয় পরে থাকলে রিকার স্থানে রি হয়, পিতৃ থেকে পিতৃ হয়েছে, মাতৃ থেকে মাতৃ, ভাতৃ থেকে ভাতৃ, এরকম হবে। ওকার থাকলে অব হয়, ঔকার থাকলে অব হয়। গো থেকে হয়েছে অব তাই হয়েছে গব্য, নৌ থেকে হয়েছে আপ তাই হয়েছে নাব্য। ব্যঞ্জন বর্ণের সাথে কস প্রত্যয় যোগ হলে কোনরূপ পরিবর্তন হয় না। যশস কস লটতি, যশস্বতি ধনুষ্যতি। কিন্তু যদি নকারান্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে নকারটা লোপ পায় আর তার আগে যে স্বর থাকে সে পূর্বের সিস্টেমে কাজ হয়।
তাই রাজন থেকে হয়েছে রাজিয়তি, চর্মন থেকে চর্মিয়তি, পথিন থেকে পথিয়তি। আচ্ছা, অপত্য প্রত্যয়ন্ত যদি শব্দ থাকে তাহলে সেই অপত্য প্রত্যয়টি লোপ হয়। যেমন দশরথ সপত্যং প্রমাণ, এটা হয়েছে দশরথ ইয় দাশরথী। তা আমাদের অপত্য প্রত্যয়ের ইটা লোপ পাবে, তাহলে দাশরথ থাকবে, এর সাথে কস প্রত্যয় যোগে দাশরথী, গার্গ থেকে গার্গীয়। একই রকম ভাবে এবার আমরা এই বিষয়গুলো তো বললাম। এবার আরেকটা বিষয় আমরা জানলাম, সেটা হচ্ছে সর্বনাম শব্দে। সর্বনাম শব্দে যেমন অসমত যুষ্মত, এই দুটো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। যদি এক বচন থাকে মাম তাহলে হচ্ছে মত, তাম থেকে তৎ। বহু বচন যদি থাকে তাহলে অসমদের অসমত থেকে যাচ্ছে, যুষ্মদের যুষ্মদি থেকে যাচ্ছে। এখানে তিনটা খুবই ইম্পর্টেন্ট দেখার জিনিস রয়েছে। ভোজনের ইচ্ছা বোঝালে অসন শব্দ থেকে অসনায় হবে, পানের ইচ্ছা বোঝালে উদক থেকে উদন্ন হবে, অতি লোভ হলে ধন থেকে ধনায় হবে। নমস শব্দের সাথে যোগ করলে নমস্বতী হচ্ছে চিত্রং করতি, এটা চিত্রিয়তি না হয়ে চিত্রি অতে হয়েছে, আত্মনেপদ রূপ রয়েছে। কচ প্রত্যয় শুধু আত্মসংক্রান্ত ইচ্ছা না, সেটা আচরণ অর্থে কর্মবাচক উপমান শব্দের পরেও হয়। যেমন পুত্রের মতো আচরণ করে, পুত্রমিব আচরতি, পিতারামিব আচরতি, রাজনম ইব আচরতি, আত্মনা পুত্রমিচ্ছতি। এটাতে তাহলে দুটো রূপ হচ্ছে, পুত্রিয়তির দুটো অর্থ, সেটা বাক্যে প্রয়োগ দেখে আমরা বুঝতে পারবো যে কোথায়। যদি বলা হয় পিতা পুত্রিয়তি, এখানে আমরা যেমন বললাম, এখানে যদি বলি পিতা পুত্রিয়তি, এই কথার অর্থ কি? এখানে পুত্রিয়তি কথার অর্থ কি? নিজে পুত্র চায়। হ্যাঁ, এখানে পিতা নিজে পুত্র চায়, আর এখানে কিন্তু গুরু শিষ্যতে পুত্রের মতো আচরণ করে। হ্যাঁ, তো এই ছিল আমাদের কাম্যচ, এই কচ প্রত্যয় সংক্রান্ত বিষয়। আর এখানে আর কিছু নাই, এগুলো সাধারণত তোমাদের এক কথায় প্রকাশ রূপে এই পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। এবার কিছু প্রশ্ন যেমন আমরা আলোচনা, হ্যাঁ বলো। হ্যাঁ, সাধু কাম্যতে, হ্যাঁ ওটা না, ওটার কোনো পরিবর্তন হবে না, একদম কাম্যজ প্রত্যয় শুধু কাম্য যোগ করবে, আর কিচ্ছু নাই। শিশু কাম্যজ লর্তি শিশু কাম্যতি, শিষ্য কাম্যজ লর্তি শিষ্য কাম্যতি, কন্যা কাম্যজ লর্তি কন্যা কাম্যতি। কিচ্ছু নাই, কাম্যজ প্রত্যয়ের একদম কিচ্ছু নেই, সহজ, শুধু ওটাই কাম্যজ থাকছে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের নাম ধাতুর কস প্রত্যয় সম্পর্কে আলোচনা করলাম। এগুলো এক কথায় প্রকাশের মাধ্যমে পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে, বিষয়টি তোমরা ঠিকঠাক ভাবে করবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। ওং সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় গুরু।